আফিফা অরুণার উদ্দেশ্যে বললেন, আপা আমি তো আগেই বলেছি আমার মেয়ে লাখে একটা। ওর ব্যাপারে আপনি যার কাছে খোঁজ নেবেন সেই বলবে এই কথা। মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়েছে। সব মাই চায় একজন ভালো পাত্রস্থ করতে মেয়েকে, তাই না বলুন? অরুণা মাথা নেড়ে বললেন, জি তা তো বটেই। কথাটা বলতে বলতে এদিক এদিক সবার দিক তাকালেন একবার। এসব কথা কেন উঠল বুঝতে পারছেন না। আফিফা বললেন, আমি বরং কথাগুলো খোলাখুলিই বলি। আসলে আমার মেয়েটার ওই ইচ্ছের সাথে আমারও। আমার মেয়ের জন্য আপনার বড় ছেলেকে আমাদের ভারী পছন্দ। আপনারা রাজি থাকলে ওদের চার হাত এক করে দিতে চাই। আল্লাহ দিলে আমাদের অবস্থা কিছু কম নয়। চাইলে আমিরের থেকে জেনে নিতে পারেন। কথা শেষ করে আফিফা প্রশস্ত হাসলেন। আদৌ বুঝতে পারলেন না কথাটার মাধ্যমে বসার ঘরে কতবার বোমা ফাটালেন তিনি। সেজুতির মাথা চক্কর দিল, ঝিমঝিম করে উঠল। পরে যাবে ভেবে পাশে দাঁড়ানো আরিশার হাত খপ করে চেপে ধরল। আরিশা সহ বাকি সবার দৃষ্টি তখন রুদ্রর দিকে। রুদ্রর প্রতিক্রিয়া জানতে উৎসুক তারা। রুদ্রর চোয়াল শক্ত, দাঁত পিষে সন্ধ্যার দিক তাকালো। তখন চোখে পড়ল বিষণ্ণ সেজুতির চেহারা। সেজুতি করুণ চোখে তাকিয়ে, মুখটা টকটকে লাল, নাকের ফগা ফুলছে, যেন এই কেঁদে ফেলবে। রুদ্র চোখ বুজে শ্বাস ফেলল। শান্ত কণ্ঠে সন্ধ্যাকে বলল, আপনার বোধ হয় লজ্জা নেই সন্ধ্যা। নির্লজ্জ আপনি। সকলের সামনে এরকম একটা কথায় সন্ধ্যার চোখ বেরিয়ে আসে। আফিফার দৃষ্টি ও বিস্ফোরিত, হতভম্ব হয়ে বললেন, এসব কি বলছো তুমি? রুদ্র মুখের অপর বলল, যা সত্যি তাই বলেছি। কোনটা সত্যি? আমার মেয়ে নির্লজ্জ। কিসের ভিত্তিতে এরকম কথা বললে? হ্যাঁ। আফিফা চেতে গিয়েছেন। আমির ইশারা করলেন শান্ত হতে। তবুও লাভ হলো বলে মনে হয় না। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনার মেয়ে আমাকে বহুদিন ধরে ফোন করছে। বলা যায় রীতিমতো বিরক্ত করছিল। এই নিয়ে হাজার বার আমি তাকে বুঝিয়েছি আই ডোন্ট লাইক হার। কিন্তু সে আমার কথা কানে তোলেনি। আজ একদম আপনাকে নিয়ে বিয়ের কথা বলতে এলো। কেন? আমি কি একবারও আপনার মেয়েকে বলেছি ওকে বিয়ে করতে চাই? তাহলে কোন মুখে এলো সে এখানে? এরকম মেয়েকে বলার জন্য নির্লজ্জ কথাটা ছাড়া আমার মাথায় কিচ্ছু আসেনি। আর একে বিয়ে করবে রুদ্র রৌশন চৌধুরী। ফানি। অপমানে সন্ধ্যার মুখ থমথমে হয়ে এলো। আফিফার মাথায় বাজ পড়ল। অবাক চোখে মেয়ের দিক তাকালেন। এত কাহিনী জানলে পাই রাখতেন না এ বাড়ি। বিয়ের কথা তো বহুদূর। আফিফা মেয়েকে মোটা কণ্ঠে শুধালেন, এসব সত্যি? সন্ধ্যা অপরাধীর মতো মাথা নামিয়ে নিল। এক জীবনে এত লজ্জা বাকি ছিল কে জানত। রুদ্র ফোনে বিরক্ত হতো ঠিক, কিন্তু সে ভেবেছিল বিয়ের কথা উঠলে না বলবে না। ফেলে দেওয়ার মতো মেয়ে নাকি সে? কিন্তু পাশা উল্টে যাবে এভাবে কে বুঝেছে? রুদ্র যে এক কথার মানুষ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্ধ্যা। আফিফার আগে কটমট করছেন। এতক্ষণ মেয়ের নামে কত ভালো ভালো কথা বললেন, অথচ মেয়ের দিন শেষে এমন বেহার মতো কাজ করলো একটা। মাথা হেট করে দিল। রেগে মেয়ের দিক এগোতে ধরলে মোনারা হাত চেপে ধরেন আফিফার। মেয়ের শ্বশুর বাড়ি এটা, সিন ক্রিয়েট করার মতো জায়গা নয়। আফিফা শান্ত হলেন, তাও ভেতরে ভেতরে মেয়ের ওপর রাগে হিসইস করছেন। এই লজ্জা কোথায় রাখবেন তিনি? সন্ধ্যার গা কাঁপছে ভয়ে, বারবার ডোক গিলছে, থুতনি এসে বুকে ঠেকেছে। আফিফা ঠান্ডা মাথায় ভেবে ধাতস্থ করলেন নিজেকে। যেখানে মেয়ের অন্যায় খুব নগণ্য বোধ হলো। রুদ্রকে বললেন, ও তোমাকে পছন্দ করে বাবা, তাই এরকম করেছে। না হলে আমার মেয়ে তো এরকম নয়। কই, আমাদের তল্লাটে তো অনেক ছেলে ওকে বিয়ে করতে চায়। কত সম্বন্ধ আসে ওর জন্য। সেসবে আমার মেয়ে পাত্তাই দেয় না। সেখানে ও নিজে এসে আমাকে তোমার কথা জানিয়েছে। তুমি বরং ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবো। সেজুতি মাথা নিচু করা সন্ধ্যার দিক তাকালো একবার। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখন। সন্ধ্যা রুদ্রকে সত্যি সত্যি পছন্দ করে তাহলে? সে তো ভেবেছিল সময় কাটানোর জন্য বলছিল, যাকে বলে আধুনিক টাইম পাস। এর আগেও সন্ধ্যার অনেক বয়ফ্রেন্ডের খবর জানত সেজুতি। সন্ধ্যা স্বেচ্ছায় বলতো, বয়স পিঠাপিঠি হওয়ায় মিল ছিল দুজনের। সেজুতিদের বাড়ি বেড়াতে এসে রাতে ঘুমোতাও ওর পাশে। কত ছেলের সাথে ফোনে ভোর অবধি কথা বলতো, কিন্তু কোনোটাই 10-12 দিনের বেশি টিকত না। এর বেশি দিন প্রেম করতে ভাল লাগতো না বলে ইনিবিনিয়ে ব্রেক আপ করত সন্ধ্যা। আর সেই গল্প হাসতে হাসতে শোনাতো সেজুতিকে। এসব কারণেই তো সেজুতি রুদ্রর ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। ভেবেছে চোখের দেখায় ভালো লেগেছে সন্ধ্যার, বিয়ে থেকে ফিরে গেলে ঠিক হয়ে যাবে। অথচ এই জল কত দূর গড়ালো যে বিয়ের প্রস্তাব অবধি এলো।
সন্ধ্যা রুদ্রকে নিয়ে সিরিয়াস জানলে সে যদি কোনোদিন নিজের অনুভূতিদের প্রশ্রয় দিত না। ভুল করেও রুদ্রকে পাওয়ার কথা ভাবত না। এখন কি হবে? রুদ্রর প্রতি আসক্তির যে পরিমাণে দিন দিন বেড়েছে তাতে চোখের সামনে তাকে অন্যের হতে দেখবে কি করে। রুদ্র যতই না বলুক, অরুণা যদি রাজি হন রুদ্র রাজি হবে নিশ্চিত। মায়ের প্রতি রুদ্রর অমর টানে সেজুতির মাথায় এরকম কথাই আসছে। তাছাড়া রুদ্রর পাশে সন্ধ্যাকেই মানায়। দুজনের গায়ের রং থেকে শুরু করে হাইট সব পারফেক্ট। ইনফ্যাক্ট সন্ধ্যার বাবার টাকাও আছে, সেজুতিদের নেই। তারা মধ্যবিত্ত। সামান্য এক সাংবাদিকের মেয়ে যেখানে, রুদ্র সেখানে আকাশের চাঁদ। সেজুতির দম আটকে আসছে কষ্টে। এতদিন এই যুক্তিগুলো মাথায় আসেনি কেন? আজ কেন সব পালাক্রমে এসে স্নায়ুতন্ত্রে খোঁচাচ্ছে? সেজুতির ধ্যান ভাঙল রুদ্রর রাশভারী আওয়াজে। সে আফিফাকে সোজাসাপটা বলছে, ভাবাভাবির কিছু নেই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। আফিফা প্রশ্ন করলেন, কেন জানতে পারি? আমার মেয়ের কি কম আছে? রূপে গুণে সব দিক থেকে সেরাও। বাপের টাকা পয়সাও কম নেই। হ্যাঁ, হয়তো তোমাদের মতো নেই, কিন্তু আমরাও ভিখেরি না। রুদ্র উঠে দাঁড়ায় বসা থেকে। তারপর ভদ্রভাবে বলে, আপনারা ঠিক কি সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আপনারা প্রস্তাব এনেছেন আমরা শুনেছি। আমার সিদ্ধান্ত নিশ্চয় আপনার কথা অনুযায়ী নেওয়া হবে না। আনিস বিরক্তিতে মাথা নাড়লেন। এই ছেলের একগুলেমি দেখতে দেখতে সে ক্লান্ত। কত মেয়ে দেখল এখন পর্যন্ত, প্রত্যেকবার এরকম তর্ক করে সব ভেস্তে দিয়েছে। চিরকুমার থাকার পণ করেছে নাকি? আনিস বোনের দিক তাকালেন। অরুণা নির্লিপ্ততা। সবার কথা শুনলেও নিজের মুখে কোনো কথা নেই। রুদ্র একটু থেমে বলল, আর তাছাড়া আন্ডারস্কোর। আনিস যত প্রশ্ন করলেন, তাছাড়া? রুদ্র জোরালো শ্বাস ফেলল। ঘাড় কাত করে সে জ্যোতির দিক তাকালো। পকেট দুহাত গুজে একদম ওর সামনে গিয়ে দাঁড়ালো। রুদ্রর উপস্থিতি বুঝে সে জ্যোতি মেঝের দিক থেকে চোখ তুলল তখন। বাকিরা বোঝার চেষ্টায় রুদ্রর আচরণ। সন্ধ্যা তো কৌতূহলে একবার সেজুতিকে দেখছে একবার রুদ্রকে। এই মুহূর্তের রুদ্র সেজুতির মধ্যখানে সন্ধ্যা। সেজুতি, রুদ্র নিশ্চল চোখে একে অন্যের দিক তাকিয়ে। আর সন্ধ্যা মধ্যে থেকে দুজনের দিকে। রুদ্র সেজুতির কম্পমান চোখে চোখ রেখে নির্ভীক, নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সেজুতিকে ভালোবাসি। বিয়ে করলে ওনাকেই করব। সঙ্গে সঙ্গে বসার ঘরে বিরাট এক বজ্রপাত পড়ল যেন। সকলের কান ছাজিয়ে উঠল এই একটা কথায়। সেজুতির চোখ কোটর থেকে বেরিয়ে এলো। বিস্ময়ের ভার নিতে না পেরে সত্যি সত্যি মাথা ঘুরে পড়ে গেল। চোখে মুখে পানির ছিটে পড়তে কেঁপে ওঠে ঘন পল্লব বিশিষ্ট পাতা দুটো। ডাগর ডাগর চোখ মেলে পিটপিট করে তাকায় সেজুতি। ঝাপসা দৃষ্টি কেটে গেলে আবিষ্কার করে মুখের উপর ঝুঁকে থাকা অনেকগুলো চেহারা। সবার দিকে একবার একবার নজর বোলায় সেজুতি। সবাই কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। দরজার কাছে দাঁড়ানো গম্ভীর রুদ্রকেও চোখে পড়ল সেজুতির। বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে লোকটা। চেহারা অভিব্যক্তিহীন। হঠাৎ ক্ষণিক আগের ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা এক এক করে মালার মতন গেথে গেথে মনে পড়ল সেজুতির। তৎক্ষণাৎ কলিজা ছলাৎ করে উঠল। রুহুটা লাফ দিয়ে জানলা থেকে পালালো। ভয়ে ভয়ে বাবা মায়ের দিক ঘাড় ঘোরালো সেজুতি। আমিরের হাসিহীন মুখ ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল যেন। সেজুতি আবার তাকালো রুদ্রর দিক। এই লোক এত বিরাট একটা কাণ্ড করে এমন সুন্দর দাঁড়িয়ে আছে কি করে? শুয়ে থেকেই উদ্বিগ্ন চোখে সন্ধ্যা আর ফুপুকে খুঁজে বেড়ালো সেজুতি। কোথাও তাদের দেখা না মিললেও মাথার ওপর কারো কোমল হাতের স্পর্শ পেল। সাথে একটি মোলায়েম স্বর। এখন শরীর ঠিক আছে সেজুতি? সেজুতি চোখ তুলল উপরে। অরুণা মৃদু হেসে মাথার কাছে বসে আছে ওর। সেজুতির হাসিটা ঠেলেও বের হল না। তেমনি রোধ হয়ে এলো কণ্ঠস্বর। ভয়ে ভেতরটা থরথর করে কাঁপছে। লোকটা যেই বোমা ফাটালেন তখন সবার না জানি কি প্রতিক্রিয়া হয়েছিল। সে নিজেই তো চমকের ভর নিতে না পেরে মাথা ঘুরে পড়ল। আচ্ছা, তারপর কি হয়েছে? আর আমিই বা কোথায়? সেজুতি তাৎক্ষণিক আশেপাশে তাকালো। এটা তো ওরই রুম। অন্তত যে কদিন এখানে থাকবে ততদিনের জন্য। নিচ থেকে ওপরে এলো কিভাবে? কে আনলো? কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? সেজুতির থই থই ভাবনার সাগরে প্রশ্ন করল আরিশা। সেজুতি, শরীর ভালো লাগছে একটুও? সেজুতি এবার আর না তাকিয়ে উত্তর দিল। মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বোঝালো, লাগছে। পাশ থেকে আনিস বলে ওঠেন, তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে মেয়ে। অন্তু হাসতে হাসতে বলল, আন্টি তো আরেকটু হলে কেঁদেই ফেলত। ফারজানা বেগম মেয়েকে চোখ পাকালে অন্তুর হাসি থেমে গেল। সেজুতি মায়ের দিক তাকায়।
তার মা দূরে দাঁড়িয়ে, থমথমে মুখ। সেজুতির কান্না পেল। মা নিশ্চয়ই ভয়ানক রেগে আছেন। মা একবার যখন জিজ্ঞেস করেছিলেন রুদ্রর সাথে কিছু আছে কিনা, সে তো খুব বড়াই করে বলল সেদিন, আমি ওই লোককে দেখতে পারি না। অবশ্য সে নিজেও কি জানত, এই অল্প কদিনেই রুদ্রর প্রতি আসক্তি এত বাড়বে। এমন হুট করে প্রেম গজাবে। মা এখন বিশ্বাস করবেন না নির্ঘাত। কথা শোনাবেন খুব। সেজুতি মানসিক প্রস্তুতি নিল সব রকম পরিস্থিতি মোকাবেলার। রুদ্র তাকে ভালোবাসে। সে জানত এতদিন কথা। আজ নিশ্চিত হলো, মানুষটা অবলীলায় সবার সামনে বলে দিতে পারলে দু চারটে কথা হজম করতে পারবে না সেজুতি। চোখ বন্ধ করতেই অরুণা সবার উদ্দেশ্যে বললেন, ও বরং বিশ্রাম করুক, আমরা এখন যাই। সবাই সহমত হলো। একে একে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বিছানায় টানটান হয়ে শুয়ে থাকা সেজুতি অনুভব করল একটি কানায় কানায় ভরে থাকা ঘর মুহূর্তেই কেমন নিস্তব্ধ হয়ে আসে। হঠাৎ এক জোড়া বুটের শব্দ, মৃদু গটগট শব্দে এগিয়ে আসছে তারই দিকে। খানিক বাদে চোখে মুখে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে চোখ খুলে সেজুতি। পরিচিত সেই কাঙ্ক্ষিত মুখ তার দিকে ঝুঁকে একভাবে চেয়ে। সেজুতিও হারিয়ে গেল সেই দৃষ্টিতে। অনেকটা সময় পেরিয়ে সেজুতি বলে ওঠে, এরকম না করলেই কি হতো না। সেজুতির শান্ত স্বর। রুদ্র উত্তর না দিয়ে চেয়ার টেনে বসল। সেজুতিও উঠে বসে শোয়া থেকে। রুদ্র অবিচল চেয়ে তখনও। হঠাৎ সেজুতির হাত মুঠোয় নিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন না? প্রশ্নটায় কি ছিল সেজুতি জানে না। কিছু তো ছিল, যাতে ভেতরটা নাড়িয়ে দিল এক ঝটকায়। তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। কথা আটকে এলো। মাথা নামিয়ে নিলে রুদ্র আহত হয়। তার মুখে অন্ধকার নেমে আসে। সেজুতির হাত ছেড়ে দিয়ে উঠতে নিতেই সেজুতি চট করে হাতটা চেপে ধরল রুদ্রর। রুদ্র থেমে গেল। সেজুতি কিছু বলতে ধরবে এর আগেই হন্তদন্ত পায়ে হাজির হলো আরিশা। ওকে দেখেই সেজুতি হাত সরিয়ে ফেলল দ্রুত। আরিশা থতমত খেলখানিক বিষয়ে তা চোখে পড়ায় লজ্জাও পেয়েছে। কোনো মতে এদিক ওদিক তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের দুজনকে নিচে ডাকছে, আসুন। আরিশা যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। রুদ্র সেজুতির দিক তাকালো, পারবেন নাকি ধরব? সেজুতি মাথা নাড়ল, মিহি কণ্ঠে বলল, পারব। রুদ্র পকেট হাত গুজে বলল, আপনি কি অবাক হলেই জ্ঞান হারান? সেজুতি প্রশ্ন নিয়ে তাকাতেই রুদ্র বলে, এর আগে একবার আমাকে অফিসের বস হিসেবে দেখে জ্ঞান হারালেন। আজ আবার আমার কথা শুনে? ভালো কিছু দেখলে বা শুনলেই চিৎকার হয়ে পড়ার অভ্যেস কি আপনার ছোট থেকেই? সেজুতি চোখ ছোট ছোট করে চেয়ে থেকে আবার সরিয়ে নিল দৃষ্টি। উত্তর দিতে গিয়েও দিল না। তার বুক কাঁপছে অন্য চিন্তায়। নিচে নির্ঘাত বিচার বসবে এখন। রুদ্র নিশ্চুপ সেজুতিকে পেছনে ফেলে রেখেই লম্বা পায়ে বেরিয়ে গেল। সেজুতি এলো পেছনে পেছনে। গুটি গুটি পায়ে নামল সিঁড়ি বেয়ে। প্রত্যেকটা কদমে মেঝে কাঁপছে মনে হচ্ছে। বসার ঘরের বিশাল সোফায় প্রত্যেকে বসে আছে। নেই শুধু আফিফা আর সন্ধ্যা। ওনারা কি চলে গিয়েছে? রুদ্র দাঁড়িয়েছে এক কোণায়। সেজুতি গিয়ে দাঁড়াতে সবাই যেন একটু নড়েচড়ে বসল। নীরবতা ভাঙলেন আনিস। মোটা কণ্ঠে বললেন, সেজুতি, তোমাকে আরিশার বোন হিসেবে আমি চিনি। আরিশা নিঃসন্দেহে ভদ্র মার্জিত মেয়ে। তুমিও অত্যন্ত ভালো, পরিষ্কার মনের যতটুকু আমি দেখেছি তোমায়। আশা করছি আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তরই দেবে তুমি। তাই তো। সেজুতির থুতনি বুকে লাগানো। সে না তাকিয়েই মাথা নাড়ল। আনিস বললেন, একটু আগের রোদু সবার সামনে যা বলল সবই তুমি শুনেছ। এ নিয়ে তোমার ফুপি তোমার বাবাকে অনেক কথা শুনিয়েছেন। এবং সেসব আমাদের সামনেই। কিন্তু তোমার বাবা বিচক্ষণ মানুষ। উনি তোমার মুখ থেকেও শুনতে চাচ্ছেন আসল কথাটা, যেটা তখন তুমি অচেতন হয়ে পড়ায় সম্ভব হয়নি। একইরকম ইচ্ছুক আমরা প্রত্যেকে। রোদুর একার কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ওর মনের কথা আমরা জেনেছি। এবার তোমার কথা শুনতে চাই। তুমিও কি রোদুকে পছন্দ করো? সেজুতির হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে বাবার দিক তাকাতেই সে গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো, বলো। আমিরের এমন স্বর সেজুতি খুব কম শুনেছে। ভয় যেন তরতর করে আরো বাড়ল। আরিশা বোনকে চেনে। সেজুতি নার্ভাস বুঝতে পেরে উঠে এসে বোনের পাশে দাঁড়ালো। কাঁধে হাত রেখে নীরব আশ্বাস দিল, আমি তোর পাশে আছি। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে। তার চোয়াল শক্ত। সেজুতি কি বলবে সে জানে না। এতদিনে যা বুঝল মেয়েটা তাকে ভালোবাসে। কিন্তু সে কথা সবার সামনে মুখ ফুটে বলতে পারবে তো? সেজুতি গুটিকয়েক ঢোক গিলে ধাতস্থ করল নিজেকে। ক্ষণ বিলম্ব না করে বলল, হ্যাঁ। রুদ্র চোখ বুজে নেয়।
ভেতর থেকে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। প্রশান্ত প্রশান্ত লাগে। আমির সোজা সাপটা শুধালেন, তুমি কি রুদ্রকে বিয়ে করতে চাও? সেজুতি চোখ নামিয়ে মাথা ঝাঁকায়। সে চায়, 100 বার চায়। চাইবে না কেন? ভালোবাসে তো লোকটাকে। আমির কিছুক্ষণ মেয়ের দিক চেয়ে থাকলেন। শান্ত তার দৃষ্টি। আনিস নম্র কণ্ঠে বললেন, বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত মা। রদুকে তুমি কতদিন ধরে চেনো আমি জানি না, তবে আমি ছেলেটাকে জন্ম থেকে দেখছি। রাগ উঠলে মাথা ঠিক থাকে না। গম্ভীর মেজাজি, বদরাগের কোনো হেওয়ার থাকলে ওকে নিঃসন্দেহে দেয়া যাবে। তুমি যতটাই চঞ্চল ও ততটাই তার উল্টো। বিয়ে মানে শেষ নিঃশ্বাস অবধি দুজন একসাথে থাকা। পারবে তো আমার এমন একগুয়ে বোনের ছেলের সাথে জীবন কাটাতে? রুদ্র নাক মুখ কুঁচকে ফেলল। ভ্রু গুটিয়ে মামার দিক তাকালো। তার মামা সব কিছু ঠিক করার কথা বলে ভাঙচি দিচ্ছে কেন? এখন কি সেজুতি না বলে দেবে নাকি? অসম্ভব। এই মেয়ে না বললে খবর আছে। রুদ্র রেগেমেগে সেজুতির দিক ফিরল আবার। সেজুতি হাত কচলাতে কচলাতে বিনয়ের সাথে জবাব দিল, আমি এ কদিনে ওনাকে খুব ভালো করে চিনেছি আঙ্কেল। হয়তো আপনাদের মতো নয়, কিন্তু যতটুকু জেনেছি তাতে উনি একটু মেজাজি, কিন্তু ওনার মতন উদার মনের মানুষ খুব কম হয়। ছোটবেলায় আম্মু যখন আমার ওপর রাগ করতেন বাবা আমাকে ডেকে বলতেন, যারা ওপর রাগ দেখায় তারা ভেতর ভেতর সব থেকে বেশি ভালোবাসতে জানে। আমার ওনার বাইরের রূপটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ওনার ভেতরের মানুষটাকে চিনেছি। সেই মানুষটাকেই চেয়েছি। জীবনে কাউকে চাইলে ওনাকেই চাই। চাইব। ওনার সাথে সারা জীবন কাটানো নিয়ে আমার মধ্যে কোনো ভয় নেই। বরং আমি নিশ্চিত, সৃষ্টিকর্তা ওনার কাছে আমাকে সবথেকে সুখে রাখবেন। আনিস নিশ্চিন্তের শ্বাস ফেললেন। বোনের দিক চেয়ে ঘুরোচালেন। অরুণা মিষ্টি করে হাসলেন শুধু। রুদ্র অবাক চোখে সেজুতির দিক চেয়ে। ঠোঁট প্রসারণ হলো আপনা আপনি। সেজুতির উত্তরে বুক জুড়ানো হিমেল হাওয়া বইছে। আনিস সেজুতিকে বললেন, বেশ, তুমি তবে ওপরে যাও। আমার আর প্রশ্ন নেই। সেজুতি পুনরায় বাবার দিকে তাকায়। কিন্তু রুদ্রর দিক তাকানোর আর সাহস হয় না। এতগুলো মুরব্বী মহাজনের সামনে কথাগুলো বলার সময় বুক ধুকপুক করছিল। লজ্জায় হাঁসফাঁস লাগছিল ভালোবাসার শব্দটা উচ্চারণ করতে। সেজুতি চুপচাপ ওপরে চলে গেল আবার। থাকতে মন চাচ্ছিল, কে কি বলবে শুনতে ইচ্ছে করছে। কিন্তু গুরজনের কথা না গিয়ে উপায় নেই। তবে চালাক সেজুতি দমে যাবে না। একটু আগে কি কি ঘটেছে জানার জন্য খচখচ করছে মনটা। তাই ওপরে দাঁড়িয়ে থাকলো। পন্তু যেই না তাকিয়েছি অমনি হাত ইশারা করে ডাকল সেজুতি। পন্তু সবাইকে একবার দেখে নিয়ে চুপচাপ চলে গেল ওর কাছে। আন্ডারস্কোর। অন্তুকে হাতে পেয়েই দ্রুত ওর হাত ধরে রুমে ঢোকালো সেজুতি। দরজা লাগিয়ে বিছানার ওপর বসালো ওকে। নিজেও বসলো ওর সামনে। পন্তু ঘটে গেছে সেজুতির আচরণে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সেজুতিপু, কি হয়েছে? কোনো সমস্যা? সেজুতি পাল্টা উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা অন্তু, তখন আমি অচেতন হওয়ার পর কি কি হয়েছে বাড়িতে? ওই সময় খুব। অন্তু লম্বা শ্বাস টেনে বলল, যখন বড় ভাইয়া বলল সে তোমাকে বিয়ে করবে, তুমি তো মাথা ঘুরে পড়ে গেলে। পড়লে একেবারে ভাইয়ার বুকের ওপর। সেজুতি অসহায় চোখে তাকালো। মনে মনে বলল, সবার সামনে? ইস, কি বিচ্ছিরি ব্যাপার। মুখে বলল, তারপর? তারপর তো আমরা সবাই ভয় পেয়ে যাই। হঠাৎ এরকম হওয়া নিয়ে তোমার বাবা আর আম্মু তো উঠে দৌড়ে আসে। তারপর সোফায় শোয়ানো হলো ধরে ধরে। সবাই মিলে ডাকাডাকি করলো, তুমি উঠলে না। মুখে পানি ছেটালো তাও না। কিন্তু তোমার ওই ফুপি, বাবারের বাবা, কি মুখ তার! তুমি অজ্ঞান। আমরা সবাই তোমাকে নিয়ে চিন্তায় শেষ। অথচ ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। সে তোমার বাবা মানে আঙ্কেলকে সমানে কথা শোনাতে শুরু করলেন। কি বলছিলেন ফুপি? অনেক আজে বাজে কথা। সব তো মনে নেই। যতটুকু মনে পড়ছে তোমাকে বেহা বলছিল। তোমার মা ভালো শিক্ষা দিতে পারেনি, ছেলেধরার শিক্ষা দিয়েছে। তোমার বাবা টাকা পয়সা দেখে তোমাদের দুবোনকে লেলিয়ে দিল, এরকম অনেক কথা। সেজুতির মাথায় বাজ পড়ল। ফুপি নিজের ভাইকে এমন কথা শোনালেন, তাও আপুর শ্বশুর বাড়ির লোকদের সামনে। পন্তু বলল, কিন্তু আঙ্কেল একটা উত্তরও দেননি। সে তো তোমাকে নিয়ে ব্যস্ত ছিলেন। তবে বারবার ওনাকে বলছিলেন, আপা আমরা এ নিয়ে পরে কথা বলি। কিন্তু না, তোমার ফুপি কথা শোনার মানুষই নন। সে খেপে টেপে একাকার। ওদিকে তোমার বোন সন্ধ্যা, সে তো মরা কান্না জুড়ে দিল বিয়ে ভাঙার শোকে। শেষমেশ বড় ভাইয়াই চেতে গেল। ভাইয়ার রাগ তো তুমি জানো না। রাগ উঠলে বড় ছোট কিচ্ছু মানে না। একেবারে বাজখাই ধমকে বলল,
আপনারা চুপ করবেন। পন্টু রুদ্রকে অনুকরণ করে হুবহু ধমক দিল। সেজুতি এতেই নড়ে উঠল। পন্টু এরপর উঠে রুদ্রকে নকল করে দাঁড়ালো। গলার স্বর পুরু করে বলল, অনেকক্ষণ ধরে আপনাদের দুই মা মেয়েকে সহ্য করছি। হতে পারে আপনি সেজুতির ফুপু, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা আপনার আছে বলে আমার মনে হয় না। নিজের ভাইঝিকে নিয়ে কেউ এসব নিম্নমানের কথা বলে? আপনি ওনাদের খারাপ বলছেন কোন সাহসে? আপনি কত বড় মাপের স্বার্থপর সে তো সকলের সামনে প্রমাণ দিলেন। এবার বুঝতে পারছি আপনার মেয়ে এমন সেরা নির্লজ্জ বেহা হয়েছে কার শিক্ষায়। আপনারা এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বের হন। জাস্ট নাও। সেজুতি পলক ফেলতেও ভুলে গেল। বিহ্বল হয়ে সুথাল। তারপর তারপর তোমার ফুপি তেলেবেগুনে জ্বলে উঠে কিছু বলতে যাবে, বড় ভায়া আবার গর্জে উঠে বলল, আপনি যদি আরেকটা কথা বলেন আমি কিন্তু ভুলে যাব আপনি আরিশার ফুপু। সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর ভায়া কাউকে তোয়াক্কা না করে তোমাকে কোলে তুলে ওপরে চলে এলো। তখন দুই মা মেয়ের চেহারা যদি দেখতে, আমার তো খুব হাসি পাচ্ছিল। সেজুতি বিস্মিত হয়ে দুই ভ্রু উচাল। সবার সামনে আমায় কোলে তুলেছেন। পন্টু নিরুদ্বেগ, হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি যখন একবার স্কুলে অসুস্থ হয়ে পড়ি ভাইয়া তো আমাকে এভাবেই কোলে করে গাড়িতে উঠিয়েছেন। তারপর মেজো ভাইয়া নাকি ছোটবেলায় ছাদে পিছলে পরে পা ভেঙেছিল, বড় ভাইয়া তখনও ওনাকে কোলে নিয়ে নেচে নামিয়েছিল। সেজুতি করুণ চোখে চেয়ে হতাশ শ্বাস ফেলল। এখন এই মেয়েকে কি করে বোঝাবে বাকি সবাইকে কোলে নেয়া আর তাকে নেয়ার মধ্যে কি পার্থক্য? প্রসঙ্গ পাল্টে বলল, তারপর ফুপিরা কি করলেন? পন্টু কাঁধ উঁচু করে বলল, কি আবার করবেন? এরপর কি আর ওনারা বসে থাকতে পারে? মোমার ফুপি মেয়েকে বগলদাবা করে হনহন করে বেরিয়ে গেলেন। ওহায় যাওয়ার সময় আঙ্কেলকে হুমকি দিলেন, আজ থেকে তোদের সাথে আমার কোন সম্পর্ক নেই। শেষ কথাটা সেজুতির মনে মেঘ জমায়, ঝুপ করে বৃষ্টি নামায়। তার জন্য এভাবে একটা সম্পর্ক ছিন্ন হোক কখনো চায়নি। ইস, বাবার এক বোন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। যে বোনটা আছে তার সাথেও সম্পর্ক থাকবে না। না জানি বাবার কত কষ্ট হচ্ছে। সব কিছু আমার জন্য হলো। আগে জানলে ওনাকে ভালোবাসতে যেতাম না আমি। কখনো না। সেজুতির চোখ ভিজে উঠল। এক ফোঁটা গাল অবধি গড়ালো। পন্টু উতলা হয়ে চোখ মুছিয়ে বলল, আহা তুমি কাঁদছ কেন? কেঁদো না। এরকম কত সমস্যা হয় মানুষের। তবে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তুমি আমার ভাবি হবে শুনে। সেজুতির কান্না চটপট থেমে গেল। ভ্রুকুচকে বলল, এসব কে বলেছে? কে বলবে? এতক্ষণ তো নিচে ওসব কথাই হচ্ছিল। আমি শুনেছি। তোমাকে ডেকে পাঠানোর আগে আমার বাবা আর তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, যদি তুমিও ভাইয়াকে পছন্দ করো তবে ওনারা তোমাদের বিয়ে দেবেন। সেজুতির চোখ তালুতে উঠে গেল। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যিই সবাই রাজি হয়েছে? বাবা? বাবাও? হ্যাঁ। আর আন্টি? মানে ওনার মা? পন্টু একটু ভেবে বলল, তা তো জানি না। সেজুতির খুশিটা মিলিয়ে গেল। অরুণা মেনে নেবেন তো ওকে? তার একটা মাত্র ছেলে। লাখে একটা মেয়েই যে তার পছন্দ হবে ছেলের বউ হিসেবে। সেখানে সেজুতি তো কোন ছাড়। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। টানা 5 দিন লেগেছে রফিকের সুস্থ হতে। গায়ে এখনও বসন্তের দাগ ফুটে ফুটে রয়েছে। ছোঁয়াচের রোগ দেখে ছুটি নিয়েছিলেন 1 সপ্তাহের। কিন্তু ততদিন লাগেনি। সুস্থ হওয়ায় জলদি জলদি কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। আর এসাইলম পৌঁছেই মাথায় আকাশ ভেঙে পড়ল রফিকের। করুণার এই গারদে বাইরে ঝুলছে মস্ত তালা। রফিকের ঘাম ছুটে গেল। দৌড়ে গেল মূল অফিসে যেখানে পেশেন্টদের সব বায়োডেটা থাকে। প্রস্ত হাতে অরুণার ফাইল বের করলেন। ওপরে ক্লোজ লিখে ক্রস চিহ্ন দেখতেই রফিকের চোখ ঝাপসা হয়ে আসে। শেষ পাতায় রুদ্রর সাইন দেখে আরই টিকে থাকতে পারলেন না। মানে কি এসবের? ফাইল ক্লোজ কেন? অরুণা যে সুস্থ রুদ্র কি জেনে গেল? রফিক আবার ছুটে গেল ডাক্তার মানিকের চেম্বারের। মানিকের দাদু প্রতিষ্ঠাতা ছিলেন এই হাসপাতালের। সেও প্রবীণ ডাক্তার সবার থেকে। রফিক ওনার চেম্বারের ঢুকলো অনুমতি নিয়ে। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, 404 নম্বর রুমের যে পেশেন্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রফিক কথা সম্পূর্ণ করার পূর্বেই মানিক বলে ওঠেন, উনি তো সুস্থ হয়ে গিয়েছেন। গত পরশু ওনার ছেলে সমস্ত ফর্মালিটি পূরণ করে ছাড়িয়ে নিয়েছেন ওনাকে। রফিকের কপালের পাশ বেয়ে খাম গড়ালো। অস্পষ্ট স্বরে বলল, কি হোক? মানিকের চেহারায় খুশি দেখা গেল। হ্যাঁ, দীর্ঘ 21 বছর পর অবশেষে সুস্থ হলেন উনি। বাড়ি ফিরলেন নিজের। বেশ ভালো লাগছে আমার। একরকম মিরাকল হলো বলা যায়।
রফিক খুশি হতে পারল না। খুশি হওয়ার কোথাও নয়। সে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, এটা কি করে হতে পারে স্যার? মাত্র 5 দিন আমি এখানে ছিলাম না, এর মধ্যে একজন পেশেন্ট সুস্থ হয়ে গেল। মানিক অবাক হলেন। অসম্ভবের কি আছে রফিক? একজন মানুষ যেমন একদিনের আঘাতে অসুস্থ হতে পারে তেমন একদিনে সেরে যাওয়া এমন কি ব্যাপার? তুমি বা হঠাৎ ওনাকে নিয়ে পড়লে কেন? তোমার অন্য ডিউটি নেই, কাজে যাও। রফিক আর ভাবতে পারলেন না। চিন্তায় তার হাত পা কাঁপছে। খবরটা রেহান চৌধুরী জানলে খবর আছে। মাস গেলে এতগুলো টাকা তো হাতছাড়া হবেই, সাথে বেখেয়ালিপনার জন্য লোকটা কি করে ঠিক নেই। আজকাল একজন মাফিয়ার থেকেও ভয়ানক হয় ভদ্রবেশী বড়লোকেরা। এরা টাকা দিয়ে কাজ করায় আর নিজেকে রাখে আড়ালে। রেহান চৌধুরী চাইলেই তার গর্দান উড়িয়ে দিতে সক্ষম। যে নিজের ছেলেকে ছাড় দেয় না সে কি তাকে ছাড়বে নাকি? রফিক নিজের চেম্বারে এসে ঢকঢক করে পানি খেল। কিন্তু খবরটা না জানালেও বিপদ। রেহানের কানে অন্য কোনো ভাবে পৌঁছলে সর্বনাশ। রফিক নিজেকে সামলালো। যা হবে দেখা যাবে। রফিক সাহস জুগিয়ে ডায়াল করল রেহানের নম্বরে। ওপাশ থেকে রিং বেজে বেজে কেটে গেল। তৃতীয়বারে রিসিভ হলো। রফিক হা করল কিছু বলতে, এর আগেই রেহান বিরক্ত হয়ে বলে ওঠে, কি ব্যাপার, এতবার ফোন করছো কেন? রফিক হুতাশ করে বলল, স্যার স্যার সর্বনাশ হয়ে গেল। আপনার আপনার পেশেন্ট নেই। পেশেন্ট নেই মানে? ওই মহিলাকে ছাড়িয়ে নিয়েছে ওনার ছেলে রুদ্র রওশন চৌধুরী। রেহান টেবিলের ওপর পা উঠিয়ে আয়েশ করে বসেছিল চেয়ারে। রফিকের কথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, কি কি যা তা বলছো? সত্যি বলছি স্যার। তা আরো 2 দিন আগে নিয়ে গিয়েছে। 2 দিন আগে নিয়ে গেছে তো তুমি কি করছিলে? তোমাকে রেখেছিলাম কেন? রেহানের তপ্ত কণ্ঠে রফিক রোগ দিল। রেহান চেঁচিয়ে উঠল, আমার এতদিনের সব প্ল্যান ভেস্তে দিলে। রুদ্র যদি সব জেনে যায় কি হবে বুঝতে পারছো? আমি তো নাগালের বাইরে, আমার কিছু হবেও না। কিন্তু তোমাকে কে বাঁচাবে রফিক? রফিক হাঁসফাঁস শুরু করলো। ঠকঠক করে কাঁপছে তার হাঁটু। এখন কি হবে স্যার? কি হবে তুমি জানো? কেয়ারলেস। ভোগো এখন। স্যার আমাকে বাঁচান। রুদ্র রওশন চৌধুরীর অনেক ক্ষমতা। সব সত্যি জেনে গেলে উনি আমায় কি করবেন আল্লাহ জানেন। রেহান দুম করে লাইন কেটে দিল। রফিক হতাশ চোখে স্ক্রিনে তাকিয়ে থাকে। কয়েকটা টাকার লোভে কোথায় পৌঁছলো আজ। ফাটাবাসে পা আটকালো শেষমেশ। বাড়ির পেছনের রাস্তাটা বেশ সরু। একটা গাড়ি আর মানুষ একসাথে হাঁটতে পারবে না সেরকম। অথচ সরগরম থাকে প্রায় সময়। এই যেমন এখন, সাদা রঙের একটি গাড়ি আর ট্রাক মুখোমুখি পড়েছে। ট্রাকের পেছনে আবার কতগুলি রিকশা। কে কোন দিক থেকে ইউটার্ন নিয়ে অন্যকে রাস্তা দেবে তাই নিয়েই চলছে যুদ্ধ। জ্যাম লাগায় পেছনের গাড়িও এগোচ্ছে না। ওইটুকু গলিতে সে এক তুলকালাম কান্ত। অরুণা বারান্দায় দাঁড়িয়ে গভীর মনোযোগে দেখছেন। চোখে মোটা ফ্রেমের চশমা। কোরআন পড়ে উঠলেন কিছুক্ষণ হয়েছে। ক্লান্ত লাগছে এখন। সারাদিনে যা সব কাণ্ড ঘটল। আমির মুনারা বাড়ি ফিরেছেন আরো ঘন্টা খানেক হবে। সঙ্গে বগলদাবা করে মেয়েকেও নিয়ে গেলেন। কেউ আজ বাধা দিল না সেজুতির যাওয়া নিয়ে। এমনকি রুদ্র ছিল ভ্রুক্ষেপহীন। সেজুতির রুদ্রর নিরুদেব ভঙ্গিমায় কান্না পেয়ে গেছিল। কাদো কাদো হয়েছিল চেহারাটা। যাওয়ার পথে বারবার রুদ্রর দিক তাকাচ্ছিল ও। এদের এত প্রেম যে কোত্থেকে আসে? এই তো কাল গেলেই আবার অফিসের রুদ্রর দেখা পাবে। তাও যেন মন শোনে না যুক্তি। অরুণার সুগভীর মনোনিবেশ ব্যস্ত রাস্তার ওপর। রাস্তার পারে অযত্নে বেড়ে ওঠা কৃষ্ণচূড়াটা কত বড় হয়েছে। কেউ শিকড়ে পানি ঢালে না, অথচ ফুলে ফুলে ডালপালা ভর্তি। লাল টুকটুকে বেনারসি যেন। অরুণা মুগ্ধ চোখে দেখেন। মানস্পটে কেন যেন রেহানের সুদর্শন চেহারাটা ভেসে ওঠে। কিশোরী জীবনের প্রথম প্রেম ভোলা অতি কি সহজ। কত ইচ্ছে ছিল অরুণার, এক থোকা কৃষ্ণচূড়া রেহান বুঝে দেবে তার খোপায়। সে লাজুক হেসে মুখ লুকাবে ওর বুকে। কিন্তু এতটা রোমাঞ্চকর মুহূর্ত অরুণার জীবনে আসেনি কখনো। রেহান কখনো বাইরে ঘুরতে নিয়ে গিয়েছে কিনা মনে নেই। অরুণা ভাবত রেহানের সময় ছিল না। কিন্তু আজ তো সব পরিষ্কার। রেহানের মনে আসলে অরুণার জন্য প্রেম ছিল না। ছিল না কোনো টান, ভালোবাসা। যা ছিল সব টাকার প্রতি লোভ, অর্থের প্রতি লালসা। আর সেই লালসার আগুনে দাউ দাউ করে জ্বলে গেল তার পুরোটা জীবন। জ্বলল তার ছেলের শৈশব, কৈশোর। ওপরওয়ালা এত নিষ্ঠুর নিয়তি না লিখলেও পারতেন। অরুণা দীর্ঘশ্বাস ফেললেন। কার্নিশে জল জমেছে আগেই। কাঁধের ওপর কারো স্পর্শে চটপট মুছে ফেললেন সেটুকু। ঠোঁটে হাসি টেনে পিছু ঘুরে খুঁজে পেলেন রেহানের মতো আরেকটা মুখের সন্ধান।
অথচ এখানে বিস্তর ফারাক। রেহানের কথা ভাবলেই বুকটা যেমন হুহু করে ওঠে কষ্টে, এই মুখটা সেখানে এক পশলা বৃষ্টি। এ যে জগতে তার সব থেকে প্রিয়। অরুণা মুগ্ধ দৃষ্টিতে ছেলের চেহারায় চোখ বোলান। ঠোঁটের কোণে আলতো হাসিটাও ফিরে আসে তৎক্ষণাৎ। অরুণার প্রশান্তিটুকু আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে রুদ্র ডেকে ওঠে, মা। অরুণা চোখ বুজে শ্বাস নেন। এতক্ষণ অনুভূত হওয়া সব দুঃখ দুর্দেশে পালিয়ে গেল যেন। তাও এই একটা ডাকে। এখানে কি করছো? শীত পড়ছে, ঠান্ডা লাগবে। অরুণা চুপ করে আছেন। রুদ্রর ভয়টা যেন বেড়ে গেল। সারাটা দিন মনের মধ্যে জমতে থাকা খচখচানিটা দ্বিগুণ হলো আরো। মায়ের দিক এক পা এগিয়ে হাত ধরল। শান্ত কণ্ঠে বলল, রুমে এসো, কিছু কথা আছে। অরুণা তাই করলেন। রুদ্র মায়ের পেছনে। অরুণা বিছানায় পা ঝুলিয়ে বসে চোখ থেকে চশমা খুলে বাক্সবন্দি করেন। ছেলের দিকে তাকালেন তারপর। রুদ্র নার্ভাস, চেহারায় স্পষ্ট, বারবার জিভ চাচ্ছে ঠোঁট দিয়ে। অরুণা ভ্রুকুচকে বললেন, কিছু হয়েছে রোদু? রুদ্র চমকালো, খুব। হ্যাঁ। না মানে, কিছু না। অরুণা চিন্তিত কণ্ঠে বলেন, এত অস্থির লাগছে কেন তোকে? চিন্তায় আছিস কিছু নিয়ে? আয় দেখি আমার পাশে এসে বসো। রুদ্র ফুস করে শ্বাস ফেলে এগিয়ে এলো। মায়ের পাশে না বসে হাঁটু মুড়ে বসল মায়ের সামনে। অরুণা অবাক হলেন। রুদ্র অরুণার দুহাত মুঠোয় নিল। ঠিক প্রথম দিনের মতো অনেকটা সময় নিয়ে বলতে শুরু করলো, আমি জানি মা, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তুমি দীর্ঘ 21টা বছর এসাইলমে থেকে গিয়েছ। পাগল না হয়েও পাগল হওয়ার অভিনয় করেছ। ওই অমানুষটা এক বিন্দু ছাড় সেথায় দেয়নি তোমাকে কষ্ট দেয়ার। অরুণা মাঝপথে বললেন, এসব কথা আবার কেন বাবা? যা হয়েছে হয়ে গিয়েছে তাই না? আর তোর জন্য হয়েছে এসব কে বলল? এগুলো হলো ভাগ্য। ভাগ্যের লেখা কেউ পাল্টাতে পারে। আমাকে বলতে দাও মা। অরুণা থেমে গেলেন ছেলের বোঝা কণ্ঠে। রুদ্র বলল, জানো মা, প্রথম দিকে সেজুতিকে আমি একটুও পছন্দ করতাম না। বলা যায় ওনাকে দেখলেই আমার শরীর রাগে হিসইস করত। আর উনিও আমার রাগটা বুঝতে পেরে আরো বেশি করে রাগিয়ে দিতেন। ছেলে হলে হয়তো 2-4টে মার খেয়ে বসতেন আমার। মেয়ে বলে ছেড়ে দিয়েছি বারবার। কিন্তু একদিন হঠাৎ ওনাকে দেখে আমার বুকের বাম দিকটা কেমন কেঁপে ওঠে। ঠিক ভূমিকম্পের মতন। রুদ্রর চোখের সামনে ভেসে উঠল পার্টির সেই দিনটা। সুইমিং পুলের কাছে সেজুতি এসে দাঁড়িয়েছিল। অগোছালো হয়ে থাকা মেয়েটার পরিপাটি রূপ দেখে স্থির হয়েছিল রুদ্রর দৃষ্টি। কাজল কালো চোখ আর লাল টুকটুকে ঠোঁট দুটোতে থমকে গেছিল সে। রুদ্র চোখ বুজে আবার খুলল। বলতে শুরু করল, সেদিন ও বুঝতে পারিনি ওনার জন্য কিছু অনুভব করলাম আমি। কিন্তু তারপর থেকে যতবার উনি আমার সামনে এসে দাঁড়াতেন, আমার বুক একরকম কাঁপত। যেন শরীরের সর্বোচ্চ শক্তিতে ঢোল পেটাত কেউ। আমি বারবার অস্বীকার করতাম। নিজেকে বোঝাতাম, না, ওই মেয়ে একটা পাগল, অসুস্থ, বাচাল। ও আমার সাথে যায় না। কিন্তু না, ঘুরে ফিরে ওনার কথা মাথার মধ্যে ঘুরত। যতক্ষণ উনি সামনে থাকতেন সব ভালো লাগতো আমার। সব। যেই উনি চলে যেতেন দূরে, কেমন ফাঁকা ফাঁকা লাগতো আমার। যে রাতে আমার গুলি লাগে হাতে। আমার জন্য ওনার কি অস্থিরতা। আমাকে কিন্তু সহ্য করতে পারতেন না। অথচ তাও আমাকে নিয়ে হাসপাতালে ছুটলেন। ডাক্তার যখন গুলি বার করছিল, আমার যন্ত্রণা দেখে চোখে জল দেখেছিলাম ওনার। সেদিন বুঝলাম, মেয়েটা ভালো মানুষ। তারপর কি হলো জানো মা? আমি ওষুধ খাইনি, খাবো না ঠিক করলাম। অথচ উনি কি কানটাই না করলেন সেদিন। অফিসের জানলা থেকে ল্যাপটপ ফেলে দেয়ার হুমকি দিয়ে বাধ্য করলেন আমাকে ওষুধ খেতে। সেদিন আরও একবার বিট করল হার্টটা। এরপরে কারণে অকারণে ওনার কাছাকাছি থাকার ইচ্ছে জাগলো আমার। অভ্রর বিয়েতে ওনাকে জ্বালানোর এক বিন্দু ছাড় আমি দেইনি। কখনো অজ্ঞাত ব্যক্তি সেজে বাড়িতে পার্সেল পাঠানো, কখনো মেসেজ সেন্ড করে সেই সিম অফ করে রাখা। কি কি ভাবে জ্বালাইনি আমি। রুদ্র স্ফীত হাসল। বলল, মেয়েটাকে এরকম পাগল বানিয়ে ফেলছিলাম। তারপর একদিন এক অদম্য ইচ্ছে জাগলো মনে। প্রশ্রয় দিলাম সেসবের। রুদ্র আবার ভাবল সেই তিমিরে ডবার রাতের কথা। সিঁড়ির গোড়ায় লোডশেডিংয়ের ছুতোতে সেজুতির গালে দেয়া তার প্রথম স্পর্শের কথা। মুখে বলল, কিন্তু সেদিন ওনার প্রতিক্রিয়ায় থেমে গেছিলাম আবার। ঝেড়ে ফেলতে চেয়েছিলাম অবাধ্য অনুভূতিদের। পারিনি। এক মুহূর্তের জন্যেও পারিনি। এর মাঝে উনি এসাইলম গিয়ে তোমার খোঁজ জানলেন। ভাবতে পারছো কি সাহস মেয়েটার? আমাকে ফলো করে পিছু পিছু গিয়েছিলেন। ভাগ্যিস গেলেন, না হলে আজও হয়তো পেতাম না তোমায়।
ধীরে ধীরে মেয়েটা আমার মনের মধ্যে এমনভাবে জেঁকে বসল মা, আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওনার জন্য। সারাটা দিন ওনার জন্য ছটফট করা যেন রোগে পরিণত হলো। ওইটুকু মেয়ে আমায় কি জাদু করলো আমি জানি না। শুধু বুঝলাম ওনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। আর আমার ভাগ্য দেখো, উনিও আমায় ভালোবাসলেন। আমাকে আমার মত করে চাইলেন। একটু থেমে, আমি জানি মা, আমি আর মামা ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার একমাত্র ছেলেকে নিয়ে তোমার অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন। তার জন্য নিজের বউ দেখবে, রাখে একটা মেয়ে বেছে ঘরে তুলবে। কিন্তু আমি কি করব মা? আগেই যে মন হারিয়ে বসলাম। ওনাকে ছাড়া যেই আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, সেই আমি কি করে ওনাকে ছেড়ে থাকব? ওনাকে নিয়ে রোজ রাতে সাজানোর স্বপ্নগুলো ভাঙতে দেই কি করে মা? নিজের সঙ্গে যে বেইমানি করা হবে, নিজের অনুভূতিকে ঠকানো হবে, তোমার ছেলে কাউকে ঠকাতে পারে মা? আমি সেজুতিকে সত্যিই ভীষণ ভালোবাসি। আর উনি খুব ভালো মা, খুব ভালো। তোমার মনের মতো হবে দেখো। তুমি যেমনটা চাইবে তেমনটাই। রুদ্র মাথা রাখল কোলে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অন্তর্দ্বন্দ্বে ভুগছিলাম খুব, বাঁচালে আমায়। অরুণা উত্তর দিলেন না। কোলে রাখা ছেলের চুলে বিলি কাটলেন কিছুক্ষণ। তারপর বললেন, খুব সুখী হতরা, কোনো অশুভ ছায়া না পড়ুক। রুদ্র হঠাৎই উঠে দাঁড়ায়। সেজুতি, বিয়ে এসবের চক্করে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই যে বাকি পড়ে গেল। অতি দ্রুত সারতে হবে তা। অরুণাকে কিছু না বলেই লম্বা পা ফেলে বেরিয়ে গেল রুদ্র। মুনারা চা বানাচ্ছেন আমিরের জন্য। অন্য চুলায় কফি বসিয়েছেন। চিন্তিত নারীটির সামান্য কাজেও ভুল হয়েছে আজ। একবার তো চা কফি একসাথেই ঢেলে দিয়েছিলেন ফুটন্ত পানিতে। পরে আবার সেসব ফেলে দিয়ে নতুন করে বানাচ্ছেন। সেজুতির মাথা ধরেছে এসে থেকে। শুয়ে আছে নিজের ঘরে। মুনারা একবার উকি দিলেন বসার ঘরে। আমির টেলিভিশনে শিরোনাম দেখছেন খবরের। মুনারা খানিকক্ষণ স্থির চোখে আমিরের মুখশ্রী পরখ করলেন। এই লোকের সাথে সংসারের সময় আজ 25 বছর। একটা সময় মনে হতো যেন লোকটার পায়ের নখ থেকে মাথার প্রতিটি চুলের ডগাও তার পরিচিত। কিন্তু আজ মনে হচ্ছে না। মনে হচ্ছে লোক ভীষণ অচেনা তার। মুনারা আবার ভাবলেন পুরনো কথা। সেই দিনটা, যেদিন রুদ্রকে দেখে ভারী অপছন্দ করলেন আমির। তীব্র অনীহা নিয়ে বলেছিলেন, ওরকম অভদ্র, অসভ্য, অহংকারী ছেলের কাছে আমি আমার সেজুতির বিয়ে কোনো দিন দিতাম না। মুনারা এই একটা লাইন বারবার ভাবছেন। বারবার। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হচ্ছেন হিসেব মেলাতে। সেই আমির আর আজকের আমিরের যেন বিস্তর তফাতে। কি এমন ঘটল এর মধ্যে? এক বলায় আমির কেনই বা রাজি হলেন বিয়েতে? মুনারা তো ধরেই নিয়েছিলেন আমির না করে দেবে। মানবেন না ওদের সম্পর্ক। ভয়েও ছিলেন এ নিয়ে। কিন্তু সে বিন্দুমাত্র আপত্তি করল না। এদিকে লোকটার কাছে দিনকে দিন যেন টাকার পরিমাণ বাড়ছে। কোথায় পাচ্ছে এত টাকা? হয়েছে মা। সেজুতি এসে দাঁড়িয়েছে কেবল। কথাটায় চমকে উঠলেন মুনারা। খুব। হ্যাঁ হয়েছে। দিচ্ছি। সেজুতি ভ্রু কুঁচকাল। কি ভাবছিলে? মুনার দৃষ্টি নামালেন। চুলো থেকে কফির পানি নামিয়ে মগে ঢাললেন। সেজুতি আবার শুধালো একই কথা। মুনারা তখন কফি আর চিনি ফেটাচ্ছেন চামচ দিয়ে। প্রশ্নটায় হাত থেমে গেল এবার। উদাস চোখে রান্নাঘরের জানলার দিক তাকিয়ে বললেন, তোর বাবা অনেক বদলে গিয়েছে রে। কেমন অচেনা লাগছে লোকটাকে। বিয়ের পর থেকে দেখে আসা মানুষটার সাথে মিল পাচ্ছি না এখন। এরকম কেন মনে হলো তোমার? আমিরের স্বর শুনে সেজুতি, মুনারা এক যোগে পেছনে তাকায়। আমির কৌতূহল মুখে মেখে চেয়ে আছেন। মুনারা কফির মগ মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, রুমে যা। সেজুতি বুঝেছে মায়ের মনের অবস্থা বেঠিক। কিন্তু প্রত্যুত্তর করতে পারেনি। বাধ্য মেয়ের মতো রুমে ফিরে গেল। যেতে যেতে দেখল মুনারা ঘরের দিকে এগোচ্ছেন। পিছু পিছু তার বাবা। পরপর দরজা লাগানোর শব্দ। সেজুতি ছোট্ট শ্বাস ফেলল। বন্ধ দরজার ওপাশে নীরব ঝগড়া হবে তা সে জানে। এরকম প্রতিবারই হয়। বাবা মায়ের ঝগড়া আজ অবধি চোখে দেখেনি, কানেও শোনেনি। কারণ তাদের ঝগড়া কখনো আহামরি পর্যায়ে যেতে দেন না আমির। দরজা বন্ধ রেখে যেমন ঝগড়ার শুরু হয়, তেমনি শেষ হয় সেখানে। মা কালো মুখে ঘরে গেলেও বেরিয়ে আসেন হাসি মুখে। এর ছোট বেলা থেকে দেখে আসছে সেজুতি। তাই আর আজ বিশেষ কিছু ফিল হলো না। কফির মগ নিয়ে চলে গেল বারান্দায়। বেতের চেয়ারটায় বসতে গিয়েও বসল না। রুদ্র বসেছিল এখানে। সেরাতের পর এটা এমনই রয়েছে। একই জায়গায়, একই অ্যাঙ্গেলে। সেজুতি বসেনি ওতে। পাশে বসে হাত বুলিয়েছে শুধু। যেন সম্মুখে স্বয়ং রুদ্র বসে তার।
সেজুতি আসার সময়ের কথা ভাবল। চলে আসার খুনে রুদ্র একটা কোথাও বলেনি। সেই যে ওপরে উঠেছিল সেজুতি, সবার প্রশ্নের উত্তর দিয়ে। তারপর লোকটা সামনেও আসেনি। এত নিষ্ঠুর, নির্দয়ে এক লোককে হৃদয় দিয়েছে ভেবেই সেজুতির নিজের প্রতি রাগ লাগে। ভীষণ রাগ। সেজুতি সিদ্ধান্ত নিল, কঠিন সিদ্ধান্ত। রুদ্রর সাথে কোনো রকম কথা সে বলবে না। এসে থেকে একটা ফোন অবধি করল না, খোঁজ নিল না। তার সাথে কিসের প্রীতি? রুদ্র মাথা রাখল কোলে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অন্তর্দ্বন্দ্বে ভুগছিলাম খুব, বাঁচালে আমায়। অরুণা উত্তর দিলেন না। কোলে রাখা ছেলের চুলে বিলি কাটলেন কিছুক্ষণ। তারপর বললেন, খুব সুখী হতরা, কোনো অশুভ ছায়া না পড়ুক। রুদ্র হঠাৎই উঠে দাঁড়ায়। সেজুতি, বিয়ে এসবের চক্করে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই যে বাকি পড়ে গেল। অতি দ্রুত সারতে হবে তা। অরুণাকে কিছু না বলেই লম্বা পা ফেলে বেরিয়ে গেল রুদ্র। মুনারা চা বানাচ্ছেন আমিরের জন্য। অন্য চুলায় কফি বসিয়েছেন। চিন্তিত নারীটির সামান্য কাজেও ভুল হয়েছে আজ। একবার তো চা কফি একসাথেই ঢেলে দিয়েছিলেন ফুটন্ত পানিতে। পরে আবার সেসব ফেলে দিয়ে নতুন করে বানাচ্ছেন। সেজুতির মাথা ধরেছে এসে থেকে। শুয়ে আছে নিজের ঘরে। মুনারা একবার উকি দিলেন বসার ঘরে। আমির টেলিভিশনে শিরোনাম দেখছেন খবরের। মুনারা খানিকক্ষণ স্থির চোখে আমিরের মুখশ্রী পরখ করলেন। এই লোকের সাথে সংসারের সময় আজ 25 বছর। একটা সময় মনে হতো যেন লোকটার পায়ের নখ থেকে মাথার প্রতিটি চুলের ডগাও তার পরিচিত। কিন্তু আজ মনে হচ্ছে না। মনে হচ্ছে এ লোক ভীষণ অচেনা তার। মুনারা আবার ভাবলেন পুরনো কথা। সেই দিনটা, যেদিন রুদ্রকে দেখে ভারী অপছন্দ করলেন আমির। তীব্র অনীহা নিয়ে বলেছিলেন, ওরকম অভদ্র, অসভ্য, অহংকারী ছেলের কাছে আমি আমার সেজুতির বিয়ে কোনো দিন দিতাম না। মুনারা এই একটা লাইন বারবার ভাবছেন। বারবার। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হচ্ছেন হিসেব মেলাতে। সেই আমির আর আজকের আমিরের যেন বিস্তর তফাতে। কি এমন ঘটল এর মধ্যে? এক বলায় আমির কেনই বা রাজি হলেন বিয়েতে? মুনারা তো ধরেই নিয়েছিলেন আমির না করে দেবে। মানবেন না ওদের সম্পর্ক। ভয়েও ছিলেন এ নিয়ে। কিন্তু সে বিন্দুমাত্র আপত্তি করল না। এদিকে লোকটার কাছে দিনকে দিন যেন টাকার পরিমাণ বাড়ছে। কোথায় পাচ্ছে এত টাকা? হয়েছে মা। সেজুতি এসে দাঁড়িয়েছে কেবল। কথাটায় চমকে উঠলেন মুনারা। খুব। হ্যাঁ হয়েছে। দিচ্ছি। সেজুতি ভ্রু কুঁচকাল। কি ভাবছিলে? মুনার দৃষ্টি নামালেন। চুলো থেকে কফির পানি নামিয়ে মগে ঢাললেন। সেজুতি আবার শুধালো একই কথা। মুনারা তখন কফি আর চিনি ফেটাচ্ছেন চামচ দিয়ে। প্রশ্নটায় হাত থেমে গেল এবার। উদাস চোখের রান্নাঘরের জানলার দিক তাকিয়ে বললেন, তোর বাবা অনেক বদলে গিয়েছে রে। কেমন অচেনা লাগছে লোকটাকে। বিয়ের পর থেকে দেখে আসা মানুষটার সাথে মিল পাচ্ছি না এখন। এরকম কেন মনে হলো তোমার? আমিরের স্বর শুনে সেজুতি, মুনারা এক যোগে পেছনে তাকায়। আমির কৌতূহল মুখে মেখে চেয়ে আছেন। মুনারা কফির মগ মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, রুমে যা। সেজুতি বুঝেছে মায়ের মনের অবস্থা বেঠিক। কিন্তু প্রত্যুত্তর করতে পারেনি। বাধ্য মেয়ের মতো রুমে ফিরে গেল। যেতে যেতে দেখল মুনারা ঘরের দিকে এগোচ্ছেন। পিছু পিছু তার বাবা। পরপর দরজা লাগানোর শব্দ। সেজুতি ছোট্ট শ্বাস ফেলল। বন্ধ দরজার ওপাশে নীরব ঝগড়া হবে তা সে জানে। এরকম প্রতিবারই হয়। বাবা মায়ের ঝগড়া আজ অবধি চোখে দেখেনি, কানেও শোনেনি। কারণ তাদের ঝগড়া কখনো আহামরি পর্যায়ে যেতে দেন না আমির। দরজা বন্ধ রেখে যেমন ঝগড়ার শুরু হয়, তেমনি শেষ হয় সেখানে। মা কালো মুখে ঘরে গেলেও বেরিয়ে আসেন হাসি মুখে। এ ছোট বেলা থেকে দেখে আসছে সেজুতি। তাই আর আজ বিশেষ কিছু ফিল হলো না। কফির মগ নিয়ে চলে গেল বারান্দায়। বেতের চেয়ারটায় বসতে গিয়েও বসল না। রুদ্র বসেছিল এখানে। সিরাতের পর এটা এমনই রয়েছে। একই জায়গায়, একই অ্যাঙ্গেলে। সেজুতি বসেনি ওতে। পাশে বসে হাত বুলিয়েছে শুধু। যেন সম্মুখে স্বয়ং রুদ্র বসে তার। সেজুতি আসার সময়ের কথা ভাবল। চলে আসার খুনে রুদ্র একটা কোথাও বলেনি। সেই যে ওপরে উঠেছিল সেজুতি, সবার প্রশ্নের উত্তর দিয়ে। তারপর লোকটা সামনেও আসেনি। এত নিষ্ঠুর, নির্দয়ে এক লোককে হৃদয় দিয়েছে ভেবেই সেজুতির নিজের প্রতি রাগ লাগে। ভীষণ রাগ। সেজুতি সিদ্ধান্ত নিল, কঠিন সিদ্ধান্ত। রুদ্রর সাথে কোনো রকম কথা সে বলবে না। এসে থেকে একটা ফোন অবধি করল না, খোঁজ নিল না। তার সাথে কিসের প্রীতি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হয়েছেটা কি তোমার? মুনারা থম মেরে বিছানায় বসে রইলেন। গরম চা ঠান্ডা হয়েছে সেই কখন।
তবুও তার মুখ থেকে একটা যদি কথা ফোটে। আমির অধৈর্য হয়ে পায়চারি করলেন। বাবা মায়ের পছন্দে বিয়ে করলেও বউ প্রেমী সে। বিয়ের দিন থেকে বউয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন। এই নিয়ে আত্মীয় স্বজনের কত কথা, বোনদের টিটকিরি সব হজম করেছেন। কিন্তু বউয়ের পিছু ঘোরা ছাড়েননি। জীবনে কোনো দিন প্রেম করেননি বউকে ভালোবাসবেন বলে। সেই অতি আদরের বউয়ের মুখে মেখে এই বয়সেও তার ভালো লাগে না। বাসর রাতে মুনারার হাসি দেখেই তো প্রথম বুক কেঁপেছিল। এই যে এখন কেমন গাল ফুলিয়ে বসে আছে, কেমন আজব লাগছে না দেখতে। আমির যেন ফিরে গেলেন সেই সময়টায়। বাড়িতে ফিরতে দেরি করলে মুনারা যেমন গাল ফোলাতেন আর সে রাগ ভাঙাত। এখন যেন সেই প্রতিচ্ছবি দেখছেন চোখের সামনে। আমির এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। পাশে বসতেই মুনারা ঘুরে বসলেন। আমির বর্গীয় শব্দ করে বললেন, আহা, না বললে বুঝবো কি করে? করেছিটা কি আমি? বলবে তো? মুনারা আস্তে করে দাঁত চেপে বললেন, কি করেছ তুমি জানো না? সত্যিই জানি না মুনা। কোনো সমস্যা? মুনারা তিতিবিরক্ত হয়ে চেয়ে থাকলেন। বললেন, আরুর ভাসুরের সাথে সেজুতির বিয়ে দিতে রাজি হলে কেন? কি ব্যাপার? আমির পাল্টা প্রশ্ন করলেন, কেন? ওনার রুদ্রকে পছন্দ নয়। আমি কি একবারও বলেছি সে কথা? আর আমার পছন্দ দিয়ে কি হবে? তুমি না কিছুদিন আগে বলেছিলে ও ছেলেকে তোমার ভালো লাগেনি। বেয়াদব! তাহলে আজ হঠাৎ চৈতন্য হলো কেন? এক কথায় হ্যাঁ বললে যে? আমির বুঝতে না পেরে বললেন, না বলে দেব তাহলে। মুনারা চোখ পাকালেন। একদম অবুঝ সেজো না। তোমার পেটে পেটে আজকাল কি চলছে বলো? কি সন্দেশ পাকাচ্ছ? আমির আকাশ থেকে পড়ার ভান করে বললেন, এসব আবার কি কথা? বাচ্চাদের মতো কথা বলার বয়স আছে তোমার মুনা। আর তোমার, আমার রাজি হওয়া নিয়ে সমস্যা হলো? কই তোমার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে, বিয়ে করতে চায় বলল, তা শুনলে না? তখন তো পাশেই বসেছিলে নাকি? ছিলাম, কিন্তু তুমি কি করে এত সহজে রাজি হলে সেটা বলো। এমনকি এর জন্য বড় আপাদের সাথে রাগারাগি হলো। তাও তোমার কোনো হেলদোল নেই। মনে হচ্ছে মেয়ের বিয়ে ঠিক করেই তুমি দারুণ খুশি। খুশি তো? আমি কি বলেছি আমি খুশি না? সে যদি ছেলেটাকে ভালোবাসে যেখানে, আমি আপত্তি করলে ওরা কষ্ট পেত না। ছেলে মেয়ে দুজন দুজনকে চায় সেখানে আমি কেন বাধা দিতে যাব? তাই তো রাজি হলাম। মুনারা স্বপ্নদেহী চোখে চাইলেন। আমির বললেন, অবশ্য আরেকটা কারণ আছে, সেটা হলো মেয়েদের সুখ। আরও আর সে জ্যোতির যে কি মিল ছোট থেকে। দুটোতে এক বাড়িতে একসাথে থাকবে। আলাদা হতে হবে না। আমরাও একবারে দুই মেয়েকে দেখব এসব ভেবেই আমি রাজি হয়েছি। শেষ কথাটায় নরম হলেন মুনারা। কুঁচকে থাকা ভ্রু সতেজ হলো। আসলেই তো, এই ব্যাপারটা ভাবেননি। সেজুতি আর আরিশা দুই ভাইয়ের বউ হচ্ছে। দুজন একই সাথে থাকতে পারবে, এর থেকে আনন্দের কি আছে আর? অবশেষে মুনারা মেনে নিলেন স্বামীর যুক্তি। হাসলেন ঠোঁট প্রসারিত করে। আমির সেই হাসি দেখে নিজেও হাসলেন। মুনারার হাত ধরে মনে মনে বললেন, সুখ পেতে টাকার দরকার মুনা। এটাও আরেকটা কারণ। রাত প্রায় 11টার কাছাকাছি। রফিকের ডিউটি শেষ হলো মাত্র। চিন্তায় ডুবে থাকা রফিক প্রথমে প্রত্যেকটা গার্ডের তালা পরীক্ষা করলেন। সব ঠিকঠাক লাগানো কিনা। এরপর নিজের চেম্বারের তালা ঝোলালেন। এরপর বের হলেন অ্যাসাইলম ছেড়ে। আপাতত কাজ শেষ তার। হাসপাতাল 24 ঘন্টা সক্রিয় থাকলেও তার ডিউটি এখানেই সমাপ্ত আজকের জন্য। রফিক ক্লান্ত পায়ে হেঁটে পার্কিংয়ের কাছে এলো। এই হাসপাতালের সব থেকে খারাপ দিক হলো আলাদা কোনো পার্কিং লট নেই। মেন গেট ছড়িয়ে ছিটিয়ে যে যেভাবে পারে গাড়ি রেখে দেয়। রফিক গেট অব্দি এসে নিজের গাড়ি দেখতে পান না কোথাও। চোখ এদিক ওদিক ঘুরিয়ে খুঁজলেন কিছুক্ষণ। ব্যর্থ হয়ে আব্বাসের দিকে এগোলেন। বসে বসে হাতের লাঠিতে ভর দিয়ে ঝিমোচ্ছে আব্বাস। তার ডিউটি 12টা অবধি। নাইট ডিউটির জন্য অন্য লোক। অথচ এখনই ঘুমে জ্বলছে সে। রফিক কর্কশ গলায় ডেকে উঠতেই ধরফর করে দাঁড়িয়ে পড়ল আব্বাস। এখানে তোমাকে ঘুমানোর জন্য রাখা হয়েছে। সরি স্যার। আব্বাস মাথা নিচু করল। রফিক বিরক্তিভাব নিয়ে বলল, আমার গাড়ি দেখেছ? এখানেই ছিল না। আব্বাস মাথা ঝাঁকায়। জি স্যার, দেখেছি। মেইন রোডের দিকে যেতে দেখেছি তখন। রফিক বর্গীয় শব্দ করল। বিড়বিড় করে ড্রাইভারকে গালিও দিল একটা। ঠিক আছে, তুমি বসো। ঘুমিও না আর। আচ্ছা স্যার। রফিক গেট থেকে বেরিয়ে পকেট থেকে ফোন বার করল। ড্রাইভারের নম্বর ডায়াল করতে করতে রাস্তা ধরে এগোলো। লোকটা ফোনই ধরছে না। রফিকের মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। এসাইলম ছেড়ে অনেকটা পথ এগিয়েছে যখন হুট করে একটা বড় গাড়ি পাশ ঘেঁষে ব্রেক কষল।
ছিটকে পিছিয়ে গেল রফিক। দাঁত চিবিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস? গায়ে উঠিয়ে দিবি নাকি? গাড়ি থেকে কারোর শব্দ আসে না। কাঁচ ওঠানো থাকায় ভেতরের লোকটাকেও দেখতে পায় না রফিক। এই গাড়ি আগে দেখেছে বলেও মনে নেই। হঠাৎ পেছনে থেকে কেউ একজন নাকের রুমাল চেপে ধরল। তরল কিছুর উদ্গন্ধে নাক পিষে গেল রফিকের। বিপদের আভাস দিল স্নায়ুতন্ত্র। রফিক ছোটাছুটি শুরু করল, পারল না। একজন নয়, দুজন মিলে ধরেছে ঠেসে। রফিকের গায়ের জোর নেতিয়ে এলো তরল জিনিসটার গন্ধে। হুম হুম শব্দটা কমে গেল। অচেতন হয়ে ঢলে পড়ল তন্মধ্যে থাকা একটি লোকের গায়ে। দুজন ধরাধরি করে তৎপর গাড়িতে ওঠালো রফিককে। মিনিটের মধ্যে ধুলো উড়িয়ে হাওয়া হয় সেটি। রাস্তাটার আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো নেই। সম্পূর্ণ আঘাত বেঁধেই মাঠে নেমেছে এক পাকা খেলোয়াড়। ঘুণাক্ষরেও কেউ টের পেল না রাত দুপুরে রফিকের কিডন্যাপ হওয়ার ঘটনাটি।